আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। ইতোমধ্যেই আমি তোমাদের বাংলা বইয়ের প্রথম 3টি পাঠ, পাঠ 1, পাঠ 2 এবং পাঠ 3 নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই সকল পাঠে যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে সমাধান সহ বুঝিয়ে দিয়েছিলাম। তারই ধারাবাহিকতায় আজকের এই ক্লাসে আমি আলোচনা করব পাঠ 4 নিয়ে, যার নাম হচ্ছে পত্রলিখি। এই অধ্যায়ে বা এই পাঠে তোমরা বিভিন্ন প্রকার পত্রের সাথে পরিচিত হবে, যেমন আবেদনপত্র এবং সাধারণ যে চিঠি রয়েছে সেগুলো। আমরা কিভাবে চিঠি লিখতে পারি, চিঠির বিভিন্ন অংশ বা আবেদনপত্রের বিভিন্ন অংশ সেগুলো কি কি, তাই মূলত আমরা এই পাঠ থেকে জানব। প্রথমে আমরা জানব আবেদনপত্রের নমুনা সম্পর্কে। দেখো, এখানে একটি আবেদনপত্র দেওয়া হয়েছে। সাধারণত আমরা আমাদের স্কুল শিক্ষক বা ঊর্ধ্বতন কোনো কর্মকর্তার কাছে আবেদনপত্র বিভিন্ন প্রয়োজনে লিখে থাকি। তো একটি আবেদনপত্র ঠিক কেমন হতে পারে তার একটি নমুনা বা একটি স্যাম্পল এখানে দেওয়া রয়েছে। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে বিষয় ছুটির জন্য আবেদন। তো তুমি পঞ্চম শ্রেণীতে পড়ো, যদি কখনো কোনো প্রয়োজনে তোমার ছুটির দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে তুমি ছুটির জন্য একটি আবেদনপত্র কিভাবে লিখবে তোমার প্রধান শিক্ষকের কাছে তার একটি নমুনা এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু এটি দেখতে পারো। তো আমরা দেখি যে একটি আবেদনপত্র লিখতে গেলে সেখানে কোন কোন বিষয়গুলো উল্লেখ করতে হয়। যেমন প্রথমে তোমাকে তারিখ উল্লেখ করতে হবে, অর্থাৎ যেই তারিখে তুমি এই আবেদনপত্রটি লিখবে সেই তারিখ তোমাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর প্রধান শিক্ষক, অর্থাৎ তুমি যার কাছে তোমার আবেদনপত্রটি লিখছ সেই প্রধান শিক্ষকের যে পদবি, অর্থাৎ তিনি প্রধান শিক্ষক, এই কথাটি এখানে লিখতে হবে। তারপর তুমি তোমার স্কুল এবং ঠিকানা সেটি এখানে নাম লিখে দিবে। এরপর বিষয়, মানে তুমি কোন বিষয়ের উপরে আবেদনপত্রটি লিখছ। এখানে ছুটির জন্য আবেদনপত্র লেখা হয়েছে, তাই লেখা হয়েছে এখানে বিষয় হিসেবে ছুটির জন্য আবেদন। তো তোমার আবেদনের বিষয়টি বিভিন্ন হতে পারে, তুমি অন্য যে কোনো বিষয়ের উপরেই আবেদন লিখতে পারো। সেক্ষেত্রে খুবই সংক্ষেপে এক বাক্যের মধ্যে এখানে তুমি তোমার আবেদনপত্রের যে বিষয়টি সেটি লিখে দিবে। এরপর তুমি জনাব এই কথাটি লিখবে, অর্থাৎ তুমি যে তোমার প্রধান শিক্ষকের কাছে আবেদন করছো তাই তুমি তাকে জনাব বলে সম্বোধন করবে এবং তারপরে তোমার আবেদনপত্রের মূল যে অংশটুকু সেই মূল অংশটুকুতে তুমি তোমার যে বক্তব্য, তুমি কি চাচ্ছ তার কাছে বা কোন বিষয়ে তুমি তাকে আবেদন জানাতে চাচ্ছ সেটি তুমি এখানে সংক্ষেপে লিখে দিবে। এবং সবশেষে নিবেদক লিখে তুমি তোমার নাম, তুমি কোন শ্রেণীতে পড়ো, তোমার রোল নম্বর, বিদ্যালয়ের নাম, এই সকল যে ডিটেলসগুলো রয়েছে তোমার সম্পর্কিত সেগুলো তুমি এখানে লিখে দিবে। ঠিক এভাবে আমরা একটি আবেদনপত্র লিখতে পারি। তো আমরা যদি পরবর্তী পৃষ্ঠায় যাই, সেখানে আমরা দেখতে পাই যে আবেদনপত্র সম্পর্কে এখানে কিছু ধারণা দেওয়া হয়েছে। প্রথমে বলা হয়েছে যে আবেদনপত্র আসলে ঠিক কি। দেখো, লেখা আছে যে আবেদনপত্র হলো বিশেষ এক ধরনের চিঠি। কোনো দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে আবেদনপত্র লেখা হয়। সাধারণত এ ধরনের পত্রে কোনো অনুরোধ জানানো হয়। আবেদনপত্র যতটুকু সম্ভব ছোট রাখতে হয়। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানলাম যে আবেদনপত্র আসলে ঠিক কি। আবেদনপত্র মূলত এমন একটি পত্র যেই পত্রের মাধ্যমে ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষ বা দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তি তার কাছে কোনো কিছু অনুরোধ করে বা চেয়ে বা দাবি জানিয়ে আবেদন করা হয় বা চিঠিটি লেখা হয়। এটাই হচ্ছে মূলত একটি আবেদনপত্র। তো একটি আবেদনপত্রে বিভিন্ন অংশ থাকে। কি কি অংশ থাকে আমি কিন্তু একটু আগেই তোমাদের সাথে আলোচনা করেছি। যেমন দেখো, আবেদনপত্রে যে সকল অংশগুলো থাকে, তারিখ থাকে। আমি কিন্তু বলেছি যেদিন আবেদনপত্র লেখা হয় সেদিনের তারিখটা সেখানে উল্লেখ করতে হয়। এরপর থাকে বরাবর, অর্থাৎ তুমি কার কাছে আবেদনপত্রটি লিখছ, যার কাছে আবেদন করা হয় তার পদবি ও ঠিকানা। তো এই বরাবর কিন্তু অবশ্যই উল্লেখ করতে হয়। এরপর বিষয়, তো বিষয়ের ক্ষেত্রে আমরা কোন কারণে পত্রটি লেখা হচ্ছে সেই বিষয়টি আমরা সেখানে উল্লেখ করব। এরপর হচ্ছে সম্বোধন। সম্বোধনে জনাব লিখে সম্বোধন করা হয়, অর্থাৎ যাকে আমি আবেদনটি লিখছি। বক্তব্য, বক্তব্য হচ্ছে আবেদনের বক্তব্য বা মূল কথা, অর্থাৎ আবেদনের যেই মূল অংশটুকু, এই অংশটুকুতে আমরা দেখেছিলাম যে কোন বিষয়ে আমরা তাকে আবেদন করছি সেই বিষয়টি কিন্তু আমরা এখানে বিস্তারিত জানাচ্ছি। এটি হচ্ছে মূলত আমাদের আবেদনের বক্তব্য। এরপর হচ্ছে অনুরোধ। বক্তব্যটি মেনে নেওয়ার অনুরোধ, অর্থাৎ আমি তাকে অনুরোধ জানাচ্ছি। দেখো, এখানে আমি যদি তোমাকে একটু মার্ক করে দেখাই তাহলে বিষয়টা তুমি খুব সহজেই বুঝতে পারবে। আমাদের এখানে অনুরোধ বলতে এই যে শেষের এই যে বাক্যটি বলা হয়েছে, দেখো, অতএব
একদিনের ছুটি মঞ্জুর করতে আপনার মর্জি হয়। তাহলে এটাই হচ্ছে কিন্তু আমাদের আবেদনের যেই অনুরোধ, আমি তাকে অনুরোধ জানাচ্ছি যে আমাকে একদিনের ছুটি দান করুন। তো এটাই হচ্ছে মূলত অনুরোধ। তো সেই কথাটাই মূলত এখানে এই অনুরোধ অংশে বলা হয়েছে। নিজের পরিচয়, পত্রটি যে লিখছে তার নাম ও পরিচয়, তো এটা কিন্তু অবশ্যই পত্রের শেষে উল্লেখ করতে হবে। দেখো এই যে নিবেদক, এই অংশে কিন্তু এখানে দেওয়া রয়েছে যে যে এই চিঠিটা লিখেছে বা পত্রটা লিখেছে সাবেরা মরিয়ম, তার শ্রেণী হচ্ছে পঞ্চম, রোল নম্বর হচ্ছে 12, ফুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় বাগেরহাট। তো ঠিক এভাবে তুমি যদি কখনো আবেদনপত্র লিখে থাকো, সেক্ষেত্রে তোমাকেও এভাবে কি করতে হবে, এভাবে তোমার যেই নাম, তোমার পরিচয়, এগুলো কিন্তু খুব সংক্ষেপে উল্লেখ করতে হবে। তো ঠিক এভাবেই আমরা একটি আবেদনপত্র লিখব এবং আবেদনপত্রে কোন কোন বিষয়গুলো আমরা উল্লেখ করব সেই বিষয়গুলো আমরা এখান থেকে মনে রাখবো। তোমরা কিন্তু অবশ্যই এটি খুব ভালোভাবে মুখস্থ রাখবে। এবার দেখো আমাদেরকে অনুশীলনীমূলক কাজ দেওয়া হয়েছে। তো অনুশীলনীমূলক কাজে প্রথমে আমাদেরকে তারিখ বাচক শব্দ পড়ি, এই অংশটুকু দেওয়া হয়েছে। তো তারিখবাচক শব্দ বলতে কি বোঝানো হয়েছে, আমরা বিভিন্ন তারিখ লিখি। যেমন দেখো এখানে লেখা রয়েছে একলা বৈশাখ। তো একলা বৈশাখ বলতে মূলত পহেলা বৈশাখ বোঝানো হয়েছে, অর্থাৎ বৈশাখ মাসের 1 তারিখ। তো এভাবেই মূলত লেখা হয়ে থাকে। আবার দেখো 2 জুন, তো 2 জুন বলতে এখানে 2রা জুন বোঝানো হয়েছে, এর মানে হচ্ছে জুন মাসের 2 তারিখ। এরপর দেখো 3 ফেব্রুয়ারি, 3 ফেব্রুয়ারি বলতে 3রা ফেব্রুয়ারি বোঝানো হয়েছে। আবার দেখো 4ঠা আষাঢ়, তো 4ঠা আষাঢ় বলতে 4ঠা আষাঢ় বোঝানো হয়েছে। 5ই মার্চ বলতে 5 মার্চ বোঝানো হয়েছে। আবার 21শে ফেব্রুয়ারি বলতে ফেব্রুয়ারি মাসের 21 তারিখকে বোঝানো হয়েছে। এখানে মূলত সংক্ষেপে সংখ্যা দিয়ে আমাদেরকে বিভিন্ন তারিখ বোঝানো হয়েছে এবং সেই তারিখগুলোকে বিস্তারিত যদি আমরা লিখতে যাই সেক্ষেত্রে আমরা এভাবে লিখতে পারি, সেটি মূলত এখানে দেখানো হয়েছে। তাহলে শিক্ষার্থীরা আশা করছি 1 নম্বর যেই অনুশীলনীটি সেটা তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব দ্বিতীয় অংশে, যেখানে 2 বলা হয়েছে আবেদনপত্রের বিভিন্ন ভাগের নাম লিখি। তো আমরা কিন্তু দেখেছি এর আগে যে আবেদনপত্রে বিভিন্ন অংশ থাকে এবং সেই সকল অংশের কিন্তু বিভিন্ন নাম রয়েছে। তো সেই নামগুলো আমরা এই যে ছক রয়েছে ছকে লিখব। যেমন এখানে বলা হয়েছে 28শে মে 2026, তাহলে এটি কি বলতো, এটি হচ্ছে তারিখ। তো আমরা এই যে খালি ঘরটি এখানে লিখে দিব তারিখ। আবার দেখো এখানে বলা হয়েছে প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা, তাহলে এখানে মূলত বরাবর বোঝানো হয়েছে, অর্থাৎ কার কাছে আমরা এই আবেদনপত্রটি লিখছি সেই বরাবরের কথাটা আমরা এখানে লিখে দিব। তাহলে চলো দেখে নিচ্ছি যে আমরা কিভাবে এই ছকটি পূরণ করতে পারি। শিক্ষার্থীরা আমরা এই ছকটি এভাবে পূরণ করব। দেখো এই যে খেয়াল করো লেখা রয়েছে 28 মে 2026, তাহলে এটি হচ্ছে আমাদের তারিখ। আমি কিন্তু এখানে তারিখ কথাটি লিখে দিয়েছি। এবার প্রধান শিক্ষক পলাশনগর প্রাথমিক বিদ্যালয় গাইবান্ধা, এই খালি ঘরে তোমরা লিখবে বরাবর। এরপর রয়েছে কি দেখো বিষয় ছুটির জন্য আবেদন, তো এখানে এটি হচ্ছে আমাদের বিষয়, এই ভাগের নাম হচ্ছে বিষয়। এরপর হচ্ছে জনাব, জনাব কি, জনাব হচ্ছে সম্বোধন, আমরা তাকে সম্বোধন করলাম। এরপর এখানে চিঠির বা আবেদনপত্রের যে বক্তব্য সেটি কিন্তু এখানে লেখা রয়েছে, তাহলে এটি হচ্ছে আমাদের বক্তব্য। শেষে এখানে বলা হয়েছে যে অতএব উক্ত একদিনের ছুটি মঞ্জুর করার জন্য বিনীত অনুরোধ করছি, তাহলে এটি হচ্ছে আমাদের অনুরোধ। আর সবশেষে এখানে দেখো নিবেদক বলা হয়েছে আশিক সোবাহান, শ্রেণী পঞ্চম, রোল 32, তাহলে এটি হচ্ছে আমাদের নিজের পরিচয়। তাহলে শিক্ষার্থীরা এই ছকের এই যে ভাগ অংশে তোমরা কি কি লিখবে, এই যে এই অংশে তোমরা কি কি লিখবে আমি কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। আমরা চলো পরবর্তী কাজে চলে যাই। এখানে 3 নম্বরে বলা হয়েছে কি দেখো প্রধান শিক্ষকের কাছে কি কি কারণে আবেদন করা যায় এমন বিষয়গুলো লিখি। তো শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে কিন্তু বিভিন্ন কারণে আবেদন করা যায়, সেটি ছুটির জন্য অনুরোধ জানিয়ে লেখা যায়, আবার শিক্ষক তহবিল থেকে সাহায্যের জন্য আবেদন চেয়েও কিন্তু লেখা যায়। আরও অনেক কারণ রয়েছে যে সকল কারণে আমরা আমাদের প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখতে পারি। তো এমনই কিছু বিষয় আমাদেরকে এখানে জানতে চাওয়া হয়েছে, তো এই বিষয়গুলো আমরা এখানে লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে 3 নম্বর এই কাজটি আমরা কিভাবে করব। শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু এখানে
লিখে দিয়েছি যে প্রধান শিক্ষকের কাছে যেসব বিষয়ে আবেদন করা যায় এমন বিষয়গুলো হচ্ছে। তো এমন বিষয়গুলো কি কি? যেমন দেখো, শারীরিক অসুস্থতার জন্য ছুটি চেয়ে আমরা কিন্তু আবেদন করতে পারি। বিনা বেতনে অধ্যয়নের সুযোগ চেয়েও আমরা আবেদন করতে পারি। আবার দেখো, পরীক্ষার ফি মওকুফের জন্য অনুরোধ করেও আমরা আবেদন করতে পারি। এরপর দেখো, বিদ্যালয়ে দরিদ্র তহবিল থেকে আর্থিক সাহায্য চেয়ে, শিক্ষা সফরের অনুমতি চেয়ে বা অনুরোধ জানিয়ে। এরপর দেখো, এখানে আমি লিখেছি শ্রেণীকক্ষে বিভিন্ন সুযোগ সুবিধা বরাদ্দ চেয়ে, যেমন লাইট, ফ্যান, মাল্টিমিডিয়া প্রজেক্টর ইত্যাদি। এরপর রয়েছে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন সুযোগ সুবিধা বরাদ্দ চেয়ে, যেমন লাইব্রেরি, কমন রুম, কম্পিউটার ল্যাব, ক্যান্টিন, টিউবওয়েল ইত্যাদি স্থাপন। তো এই যে দেখতে পাচ্ছ বিষয়গুলো, এই ধরনের বিষয়ে আমরা অনুরোধ জানিয়ে আমাদের শিক্ষকের কাছে, প্রধান শিক্ষকের কাছে আবেদন লিখতে পারি। এর বাইরেও কিন্তু আরও একাধিক বিষয়ে আমরা চাইলেই আমাদের প্রয়োজন মতো প্রধান শিক্ষকের কাছে আবেদন করতে পারি। তোমরা চাইলে সেই সকল বিষয়গুলো এখানে উল্লেখ করতে পারো। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে 3 নম্বর এই কাজটি তোমরা সম্পন্ন করবে। এরপর 4-এ বলা হয়েছে আবেদনপত্র লিখি। তো এখানে আমাদেরকে একটি আবেদনপত্র লিখতে বলা হয়েছে। বলা হয়েছে, আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্র হারিয়ে ফেলেছি। নতুন পরিচয়পত্র দেওয়ার অনুরোধ করে প্রধান শিক্ষকের কাছে আবেদনপত্র লিখি। তাহলে শিক্ষার্থীরা, আমরা তো ইতিমধ্যেই জেনেছি যে একটি আবেদনপত্র কিভাবে লিখতে হয়। তো এবার আমাদেরকে বলা হয়েছে আবেদনপত্র লিখতে। তো আবেদনপত্রটি আমি কোন বিষয়ের উপরে লিখব সেই বিষয়টিও কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া হয়েছে। মনে করো, তুমি তোমার বিদ্যালয়ের যে পরিচয়পত্রটি রয়েছে বা যেই আইডেন্টি কার্ডটি রয়েছে সেটি তুমি হারিয়ে ফেলেছো। তো এখন তোমার নতুন একটি আইডেন্টি কার্ড বা পরিচয়পত্রের প্রয়োজন। সেক্ষেত্রে তুমি সেই আইডেন্টি কার্ড বা পরিচয়পত্র তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক যিনি রয়েছেন তার কাছে চেয়ে তুমি একটি আবেদনপত্র লিখবে। তাহলে চলো দেখে নিচ্ছি যে এই কাজটি আমরা কিভাবে করতে পারি। দেখো, আমাদের বিষয় কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো আমরা আমাদের মূল বইয়ে আবেদনপত্র লেখার যে নিয়মটি দেওয়া হয়েছিল সেই নিয়মটি অনুসরণ করে খুবই চমৎকার একটি আবেদনপত্র এখানে লিখব। দেখো, প্রথমে আমরা তারিখ উল্লেখ করব। আমি এখানে তারিখ লিখেছি 10 জানুয়ারি 2026। তুমি যেই তারিখে আবেদনপত্রটি লিখবে সেই তারিখটি এখানে উল্লেখ করবে। এরপর বলা হয়েছে বরাবর। এরপর প্রধান শিক্ষক, পলাশডাঙ্গা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, পলাশডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পলাশডাঙ্গা, কিশোরগঞ্জ। তো তোমরা বরাবর লিখবে। এরপর তুমি যেই স্কুলে পড়ো সেই স্কুলের নাম এবং সেই স্কুলের ঠিকানা তুমি এখানে লিখে দিবে। এরপর বিষয় লিখবে। আমাদের বিষয় কি? আমাদের বিষয় হচ্ছে নতুন পরিচয়পত্র প্রদানের জন্য আবেদন। তো এটি হচ্ছে আমাদের আবেদনপত্রের বিষয়, যেটি কিনা আমাদেরকে উপরে বলে দেওয়া হয়েছিল। এরপর আমরা সম্বোধন করব জনাব বলে। আমি এখানে জনাব লিখে দিয়েছি। তো এভাবে লিখবে। তারপরে তুমি তোমার যে মূল বক্তব্য সেটি তুমি এখানে লিখবে। তো মূল বক্তব্যে আমি কি লিখেছি দেখো, যথোপযুক্ত সম্মান প্রদর্শনপূর্বক নিবেদন করছি যে আমি আপনার বিদ্যালয়ের 5ম শ্রেণীর একজন নিয়মিত শিক্ষার্থী। গতকাল বিদ্যালয় থেকে ফেরার পথে দুর্ভাগ্যবশত আমি আমার বিদ্যালয়ের পরিচয়পত্রটি হারিয়ে ফেলেছি। পরবর্তীতে অনেক খুঁজেও সেটি পাইনি। পরিচয়পত্রটি ছাড়া বিদ্যালয়ে প্রবেশ ও অন্যান্য কাজে আমার সমস্যা হচ্ছে, তাই আমার একটি নতুন পরিচয়পত্র প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা, আমাদের বক্তব্য কি? আমাদের চিঠিটি, আমরা যে আবেদনপত্রটি লিখব এখানে আমাদের মূল বক্তব্য কি সে বক্তব্যটি আমরা এভাবে লিখলাম। আমি এখানে উল্লেখ করেছি যে আমার পরিচয়পত্রটি হারিয়ে গেছে। কিভাবে হারিয়ে গেছে সেটিও আমি এখানে লিখেছি, এবং একই সাথে এই পরিচয়পত্রটি এখন যে আমার কাছে নেই এবং না থাকার কারণে আমি কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি সেই সমস্যাটিও কিন্তু আমি এখানে উল্লেখ করেছি। তো এভাবে তুমি যে সমস্যাটিতে রয়েছো সেই সমস্যাটির কথা খুব সুন্দরভাবে সেখানে উল্লেখ করতে হবে এবং তাকে বোঝাতে হবে। তো তুমি এভাবে লিখে দিলে এবং সবশেষে কি করলে, তুমি তোমার অনুরোধ জানালে। সবশেষে অনুরোধ জানাতে হবে এভাবে যে, অতএব জনাবের নিকট বিনীত আবেদন, আমাকে একটি নতুন পরিচয়পত্র প্রদান করতে আপনার মর্জি হয়। তো এভাবে তুমি কি করলে, তোমার যে অনুরোধ সেটি জানিয়ে দিলে। সবশেষে তোমার পরিচয় তুমি দিলে, বিনীত নিবেদক, নাম লিখেছি আমি মোহাম্মদ বেলাল হুসাইন, শ্রেণী 5ম, রোল হচ্ছে 4। তো তুমি তোমার নাম ঠিকানা এখানে লিখে দিবে। তো এভাবেই মূলত আমরা দেখো এই আবেদনপত্রটি লিখতে পারি। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি 4 নম্বর এখানে যে কাজটি আমাদেরকে করতে বলা হয়েছে সেটি তোমরা খুব সুন্দরভাবেই করতে পারবে।
চলো আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। সেখানে আমাদেরকে বলা হয়েছে চিঠি পড়ি। এখানে আমরা দেখব চিঠি, অর্থাৎ আমরা এর আগের আলোচনায় দেখেছি কিভাবে আবেদনপত্র লিখতে হয়, আর এখন আমরা দেখব চিঠি কিভাবে লিখতে হয়। শিক্ষার্থীরা, আবেদনপত্র এবং চিঠি উভয়ের মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। পার্থক্যটা কি? আবেদনপত্র হচ্ছে একটা ফর্মাল লেটার, অর্থাৎ যেটা আমরা প্রধান শিক্ষকের কাছে লিখতে পারি অথবা কোনো প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির কাছে লিখতে পারি। অপরদিকে চিঠি কিন্তু ফর্মাল নয়, চিঠি হচ্ছে ইনফর্মাল, অর্থাৎ এটা আমরা যে কাউকে লিখতে পারি। আমরা চাইলে আমার বন্ধুদের কাছে লিখতে পারি, আমরা চাইলে আমাদের বন্ধুদের কাছে চিঠি লিখতে পারি, আমাদের মা বাবার কাছে চিঠি লিখতে পারি, ভাই বোন বা অন্য যে কোনো আত্মীয় স্বজনের কাছে আমরা চাইলে চিঠি লিখতে পারি। তো শিক্ষার্থীরা, এখানে চিঠিটি দেওয়া রয়েছে একটি চিঠির নমুনা, যেখানে তিথি নামে একটি মেয়ে চিঠি লিখছে তার যে বন্ধু রয়েছে যার নাম হচ্ছে মিলি, সেই বন্ধুর কাছে। তো চিঠিতে এখানে কি কি লেখা রয়েছে সেটি তোমরা অবশ্যই তোমাদের বাসায় বসে পড়ে নেবে। আমরা সরাসরি চলে যাব অনুশীলনীমূলক কাজে। দেখো, বলা হয়েছে চিঠি লিখি। আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সময় চিঠি লিখে থাকি। চিঠিতে আমরা আমাদের মনের কথা লিখি। আমি আমার মা বাবা অথবা বন্ধুর কাছে একটি চিঠি লিখি। তাহলে শিক্ষার্থীরা, 6 নম্বরে এখানে আমাকে একটি চিঠি লিখতে বলা হয়েছে। তো সেই চিঠিটা আমি এখানে মা বাবা অথবা বন্ধু যে কোনো একজনের কাছে আমি চিঠিটা লিখতে পারবো, এরকমটাই কিন্তু এখানে বলা হয়েছে। এখানে কিন্তু নির্দিষ্ট কোনো বিষয় নির্ধারিত করে দেওয়া হয়নি, তাই আমি চাইলে যে কোনো বিষয়ের উপরে চিঠিটি লিখতে পারি। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা একটি চিঠি লিখতে পারি। আমরা আমাদের সমাধান শিটে চলে যাই, যেখানে আমরা একটি চিঠি দেখতে পাবো। দেখো, এই চিঠিটি মূলত আমাদেরকে লিখতে বলা হয়েছে। তো প্রথমে আমরা আমাদের জায়গার নাম লিখব, যে জায়গায় থেকে আমরা চিঠিটা লিখছি। তো চিঠিটা হচ্ছে চাঁদপুর থেকে লেখা হয়েছে। আমি আমার লোকেশন লিখে দিলাম চাঁদপুর। এরপর কবে চিঠিটা লিখছি সেই তারিখটা এখানে উল্লেখ করছি। এরপর আমরা সম্বোধন করব, অর্থাৎ যাকে আমি চিঠিটি লিখছি তাকে আমরা সম্বোধন করব। আমি এখানে আমার বন্ধু যার নাম হচ্ছে রাফি, তাকে আমি চিঠিটা লিখছি, এর জন্য প্রিয় রাফি বলে আমি শুরু করছি। এবার দেখো, আমি চিঠিটা এভাবে লিখলাম যে, কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন তোমার সাথে দেখা হয় না, তাই চিঠি লিখছি। সামনের গ্রীষ্মের ছুটি হবে, ছুটিতে আমরা খেলাধুলা করব, ঘুরতে যাব, ভাবলে খুব ভালো লাগে। দেখো, আমি কিন্তু এখানে চিঠিটা ঠিক এভাবে শুরু করে দিয়েছি। তারপর আমি আবার এভাবে লিখছি যে, ছুটিতে তোমাকে আমাদের বাসায় আসতেই হবে। আমরা নদীর পাড়ে হাঁটবো, আইসক্রিম খাবো আর স্কুলের গল্প করব। চাইলে সাইকেল নিয়েও ঘুরতে যেতে পারি, নিশ্চয়ই খুব মজা হবে। তোমাদের বাসার বড়দের আমার সালাম দিও, ছোটদের ভালোবাসা দিও। তাহলে শিক্ষার্থীরা, এখানে আমি এই যে চিঠিটি লিখেছি, তোমরা নিশ্চয়ই চিঠিটি লেখার যে উদ্দেশ্য সেটি বুঝতে পেরেছ। এখানে আমি মূলত চিঠিটি লিখেছি আমার যে বন্ধু রয়েছে রাফি, তাকে আমার বাসায় আমন্ত্রণ করার জন্য। অর্থাৎ বিদ্যালয় যখন গ্রীষ্মের ছুটি হবে, সেই ছুটিতে আমি আমার বন্ধুর সাথে সময় কাটাবো, তাকে নিয়ে ঘুরবো ফিরবো, মজা করব। এই জন্য সে যেন আমাদের বাসায় আসে বেড়াতে, তাই তাকে আমি আমন্ত্রণ জানিয়েছি। তো চিঠিটা আমরা বিভিন্ন কারণে লিখতে পারি, তো তার মধ্যে এটি হচ্ছে অন্যতম একটি কারণ। তো তুমিও যে এই বিষয়টির উপরেই চিঠি লিখবে বিষয়টা কিন্তু এমন নয়। আমি শুধুমাত্র তোমাকে এক্সাম্পল বা উদাহরণ হিসেবে দেখিয়েছি যে কিভাবে চিঠি লিখতে পারো। তুমি কিন্তু এখানে যে কোনো বিষয়ের উপরে তোমার পছন্দ মতো চিঠি লিখতে পারো। সবশেষে আমরা লিখব ইতি, তোমার বন্ধু ইমতিয়াজ। তো আমার নাম হচ্ছে এখানে ইমতিয়াজ, আমি এখানে এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছি, তুমি তোমার নামটি লিখে দিবে। শিক্ষার্থীরা, ঠিক এভাবে আমরা একটি ব্যক্তিগত চিঠি লিখতে পারি, যেভাবে আমাদের মূল বইয়ে এখানে একটি চিঠির এক্সাম্পল দেওয়া হয়েছিল। তাহলে শিক্ষার্থীরা, আমি আশা করছি কোর্সটিকার আজকের এই ক্লাসে আমি তোমাদের সাথে যেই পাঠ 4 নিয়ে আলোচনা করেছি, যেখানে আমরা আবেদনপত্র এবং চিঠি লেখা শিখেছি, এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। শিক্ষার্থীরা, সম্পূর্ণ ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমি আশা করব তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বইয়ের পরবর্তী পাঠে, যেটি হচ্ছে পাঠ 5, যেখানে আমরা সুকুমার বড়ুয়ার খুবই মজার একটি কবিতা ঠিক আছে, এই কবিতাটি সম্পর্কে আলোচনা করব এবং একই সাথে এই কবিতার যে সকল অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব।
তাই শিক্ষার্থীরা কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।